বিএনপি সরকার গঠনের পর থেকে জামাত ইসলামী সমালোচনা করে যাচ্ছে। বিরোধী দল হিসেবে তারা এই সমালোচনা করবে, এটা খুবই ন্যায্য। তবে অনেক অবান্তর সমালোচনাও করছে। তাদের যে জোট 11 দলীয় জোট অর্থাৎ জামাত জোটের অন্যতম দল এনসিপি, তাদের নেতারা প্রতিনিয়তই বলছেন বিএনপি সরকার গঠনের পর থেকে এবং সংবিধান সংস্কারের শপথ না নেওয়ার পর থেকে যে বিএনপির এমপিরা যদি সংবিধান সংস্কারের শপথ না নেয় এবং সংসদে যদি বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে, তাহলে তাদের নেতারা সংসদের সামনে অবস্থান করবে এবং সেখানে অবস্থান নিয়ে চাপ দিয়ে সেটা আদায় করে নেবে। অর্থাৎ বিএনপির যে সরকার বা বিএনপি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, অন্তত গত অল্প কয়েকদিন, এখনো 1 মাস হয়নি, এই সময়ে নানান সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ বিএনপির সরকারকে বিরোধী দল আসলে খুব আহামরি পছন্দ করছে না। কিন্তু আমরা দেখতে পেলাম উপরে বিএনপির সরকারকে পছন্দ না করলেও ভেতরে ভেতরে জামাতের আমির এই সরকারের সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন লোক ঢোকানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছেন, তার আন্তর্জাতিক অর্থাৎ পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা রয়েছেন, জামাতের আমিরের ব্যক্তিগত উপদেষ্টা, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকানোর জন্য তিনি চিঠি দিয়েছেন এবং বলছেন যে তাকে যেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী পদমর্যাদার কোনো একটা পদ দেওয়া হয়। বাংলাদেশে এই ঘটনা নজিরবিহীন, কখনোই ঘটেনি। এর আগে কখনোই বিরোধী দলীয় নেতার রিকোয়েস্টে এরকম পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রী থাকা সত্ত্বেও আরেকজনকে, বিরোধী দলের ওই নেতার রিকোয়েস্টে তার ব্যক্তিগত সহকারীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি কখনো করা হয়নি। এখন প্রশ্ন হইল, জামাতের আমির কেন বিএনপি সরকারের কাছে এই আবদার করছেন? অনেকেই এই আবদারকে অন্যায় আবদার বলছেন। আমি অন্যায় বলতে চাচ্ছি না, তিনি বিরোধী দলীয় নেতা, তিনি কেন চাচ্ছেন? এখন প্রশ্ন হইল, জামাতের আমির চিঠিটি কার কাছে লিখেছেন? চিঠিটি লিখেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে, যিনি নিজেও একজন মন্ত্রী, কিন্তু তাকে নিয়োগ দেওয়ার জন্য বলছে আরেকজনকে, যাকে মন্ত্রী বানানো হবে, অর্থাৎ মন্ত্রী পদমর্যাদার করা হবে। অর্থাৎ একজন মন্ত্রী আরেকজন মন্ত্রীকে নিয়োগ দিবে। এই হইল জামাতের আমিরের রাজনৈতিক প্রাজ্ঞতা। পাশাপাশি আমি কয়েকজনকে প্রশ্ন করলাম যে জামাতের আমির কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে লোক ঢোকানোর জন্য চেষ্টা করছে, বা তার ব্যক্তিগত সহকারীকে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকানোর চেষ্টা করছে। তা আমাকে একজন বলল যে বিষয়টা এরকম হইতে পারে যে সব মন্ত্রণালয়ের আগে পিছে তার লোক গুরুত্বপূর্ণ পজিশনে হয়তো আছে, সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই। জনাব খলিলুর রহমান একসময় পিনাকির লোক থাকলেও এখন বিএনপির আস্থাভাজন এবং বিএনপি তাকে মন্ত্রী করার কারণে তিনি অনেকটাই তাদের প্রতি কৃতজ্ঞ এবং তিনি আসলে তার মন্ত্রণালয়ে এখন বেশি ফোকাস, তিনি রাজনৈতিক ওই যে কার সঙ্গে কী সখ্যতা সেগুলোতে তিনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। এখন বলা হচ্ছে যে জামাতের সব জায়গায় লোক সেট করা আছে। আমাকে একজন বললেন শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই, সেই কারণেই অন্তত এখন রিকোয়েস্ট করে হইলেও একজনকে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই ঘটনাটা কি ঘটেছে। খুবই বাংলাদেশে এরকম ঘটনা আমরা জানি, আমাদের এমপি মন্ত্রীরা ওকে অমুক জায়গায় নিয়োগের জন্য ডিও লেটার দেয়, কিন্তু এবার দেখলাম জামাতের আমির যারা ক্ষমতাকে খুব বেশি পছন্দ করেন না, যারা ক্ষমতার লোভী না, যারা অন্যান্যরা যেভাবে রাজনৈতিক দল চালায় সেরকম না, সেই লোকই এখন রিকোয়েস্ট করছেন যে আমার লোককে এই মন্ত্রণালয়ে নিয়োগ দেন। যদিও তার ব্যাখ্যা ভিন্ন, যে তিনি আসলে সুশাসনের জন্য, ওইটার জন্য, সেটার জন্য বলছেন, কিন্তু যেটা আদৌ আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। তা একটু শুনি। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির মোহাম্মদ শফিকুর রহমান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান। মন্ত্রী পদমর্যাদায় তাকে মন্ত্রণালয়ে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়েছেন। কে জানিয়েছেন? বিরোধী দলীয় নেতা অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান। তিনি মনে করেন ওই পদায়নের মাধ্যমে বিরোধী দলীয়দের পররাষ্ট্র নীতিসমূহ সরকারের কাছে উপস্থাপন, পর্যালোচনা ও আন্তর্জাতিক ভারসাম্য রক্ষা করা যাবে। অর্থাৎ জামাতের আমির একজনকে নিয়োগ দিতে চান যিনি বিরোধী দলের যে পররাষ্ট্র নীতি আছে সেটা বাস্তবায়ন করবে। তো বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে কেন? জামাতের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের জন্য, এটা বোঝাতে চাচ্ছেন জামাতের আমির। আমি দেখলাম একজন মন্তব্য করেছেন এই নিউজটা শেয়ার দিয়া, যে আমি বিএনপিকে কোনো জাতীয় সরকার গঠনের জন্য ভোট দিই নাই, আমি বিএনপিকে জামাতের লোক তাদের মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার জন্য ভোট দিই নাই, জামাত ঠেকানোর জন্যই আমি বিএনপিকে ভোট দিয়েছি। সেই জামাতের অনুরোধ নাকি বিএনপি রাখবে। আমার প্রশ্ন হইল আসলে এরকম অনুরোধ তিনি করলেন কেন? তো দেখি আরো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিরোধী দলীয় নেতার অনুরোধের বিষয়টি
প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আমি প্রথম আলো থেকে এই রিপোর্টটা পড়েছি, একেবারে নামে এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে, একটা বিশেষ রিপোর্ট হিসেবে তারা এটাকে গুরুত্ব দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল একজন কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, গত 22 ফেব্রুয়ারি বিরোধী দলীয় নেতার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়, অর্থাৎ গত 22 ফেব্রুয়ারি, খুব বেশি দেরি না। সরকার গঠন হয়েছিল 17ই ফেব্রুয়ারি, এরপরে মন্ত্রীরা শপথ নিয়েছেন 17ই ফেব্রুয়ারি। 22 ফেব্রুয়ারি মাত্র 4-5 দিনের মাথায় তিনি এই চিঠি পাঠিয়েছেন। তিনি বলেছেন আমার এই লোককে পররাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার একটা পদে মন্ত্রণালয়ে নেওয়ার জন্য। অবশ্য সাবেক একাধিক পররাষ্ট্র সচিব সহ পেশাদার কূটনীতিকরা বলছেন, বাংলাদেশে এমন পদায়ন কখনো হয়নি। এই অঞ্চলের দেশগুলোতে এমন পদায়ন হয়েছে বলে শোনা যায় না। যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশে ছায়ামন্ত্রিসভার মাধ্যমে বিরোধী দল ভূমিকা রাখে। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মতো দেশে বড় সংকট কিংবা বিশেষ প্রয়োজনে সব দল একসঙ্গে কাজ করার নজির রয়েছে। সাবেক ও বর্তমান কূটনীতিকদের মতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কাজের ক্ষেত্রে সংবেদনশীলতা এবং সমন্বয়ের ব্যাপার থাকে। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে কাজ করার ক্ষেত্রে দেশের স্বার্থ ও সরকারের অগ্রাধিকার, ক্ষমতাসীন দলের আগ্রহ, এই 3 বিষয়কে বিবেচনায় রেখে দায়িত্ব পালন করে থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন প্রেক্ষাপটে বিরোধী দলের কাউকে মন্ত্রণালয়ে নেওয়া হলে জটিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। জানতে চাইলে জামাতের আমির শফিকুর রহমানের একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চিঠির বিষয়ে মাহমুদুল হাসান জামাতের আমিরকে অবহিত করেছিলেন। অর্থাৎ এই চিঠিটি যে মাহমুদুল হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছেন, তিনি এটা জানিয়েছিলেন আমিরকে। আমির সেখানে মৌখিকভাবে সম্মতি দিয়েছিলেন, তবে মন্ত্রীর পদমর্যাদার অংশটুকুতে জামাতের আমিরের সম্মতি ছিল না। তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে শফিকুর রহমান এই বিষয়ে মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে মাহমুদুল হাসানকে বাদ দিয়ে ঢাকা 14 আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমকে জামাতের আমিরের নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়। বিষয়টি পররাষ্ট্র সচিবকে অবহিত করা হয়েছে। আপনি দেখেন জামাতের একান্ত সচিবের বক্তব্য, তিনি বলছেন মাহমুদুল হাসান অর্থাৎ জামাতের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন মাহমুদুল হাসান, তিনি জামাতের আমিরকে বলেই চিঠি দিয়েছেন। তবে যেখানে মন্ত্রী পদমর্যাদার কথা বলা হয়েছে সেটা নাকি জামাতের আমির জানতেন না। জামাতে কি এই শৃঙ্খলা এখনো ব্যত্যয় ঘটেছে যে জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আমিরকে না জানিয়ে একটা অবান্তর কথা একটা চিঠিতে লিখে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিবে? আমি বিশ্বাস করি না। আমি মনে করি জামাতের চেইন অফ কমান্ড, জামাতের শৃঙ্খলা, জামাতের আসলে টপ থেকে একেবারে নিচের পর্যন্ত হচ্ছে যে কাজ করতে বাস্তবায়ন করতে চায় সেটা একেবারে এক ইশারায়, এক নির্দেশে, এক শৃঙ্খলায়, এক চেইনে উপর থেকে নিচে যায়। তারা এভাবেই ফাংশন করে, এভাবেই কাজ করে। সেই জামাতের সেই দলটির আমিরের আন্তর্জাতিক অর্থাৎ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নাকি আমিরকে না জানিয়ে একটা আলাদা লাইন একটা চিঠিতে লিখে ওটা নাকি মন্ত্রণালয়ে পাঠাবে, এটা আমি বিশ্বাস করছি না। অর্থাৎ জামাতের আমির জানতেন এবং তার সম্মতিতে এবং তার কথায় এই চিঠিটি লেখা হয়েছে এবং এই চিঠিটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জামাতের আমির মনে করেছিলেন তারেক রহমান আমার বাসায় আসতেছেন, নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন, তিনি একটা সুন্দর রাজনীতি করার চেষ্টা করতেছেন, তো এই সুযোগে আমি যদি হয়তো তার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পদ চাই বা হচ্ছে বিরোধী দলীয় নেতা হিসেবে যদি একটা চিঠি লিখি, সম্ভবত আমি পেয়ে যাব। তিনি জাস্ট এই সুযোগের সদ্ব্যবহারটা করতে চেয়েছিলেন। কিন্তু রাজনীতিতে আপনার বাসায় যাওয়া, দাওয়াত খেয়ে আসা আর আপনাকে মন্ত্রণালয়ে পদ দেওয়া এক কথা না, সেটা আমরা প্রমাণ দেখলাম। এবং জামাত উপরে উপরে বিএনপি সমালোচনা করছে, বিএনপি চাঁদাবাজি দল, বিএনপি যারাদেরকে ক্যাবিনেটে নিয়েছে এরা সবাই চাঁদাবাজ, এরা সবাই লুটেরা, সেই লুটেরাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে জামাত ইসলাম। কত বড় হাস্যকর কথা, কত বড়! জামাতকে অনেকে মুনাফেক বলে, জামাতকে অনেকে উপরে এক বাইরে ভেতরে আরেক এরকম বলে, জামাতের কথাও কাজে মিল নেই এরকম বলে অনেকেই। আমরাও তাই দেখতে পাচ্ছি। জামাতের আমির গত 1.5 বছর ধরে যে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন নির্বাচনের আগে এবং বিশেষ করে নির্বাচন তখন তিনি বলছেন তিনি 18 কোটি মানুষের বিজয় চান, তিনি ক্ষমতার লোভী না। এখন তার একজন উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকানোর জন্য তিনি জাস্ট একটা অন্যরকম কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এটা আসলে আপনি এক অর্থে বলতে পারেন ভাই এটা নিয়ে এত সমালোচনার কি আছে? এটা নিয়ে সমালোচনার অবশ্যই আছে।
বিএনপি জামাতকে আগেই বার্তা দিয়েছিল তারা কোনো জাতীয় সরকার গঠন করবে না। আর বিএনপি যদি দরকার হতো তাহলে তারা ওই মন্ত্রণালয়ে জামাতের কাউকে ডেকে নিয়ে যেত বা বলতো ভাই আমাদেরকে আপনাদের থেকে আমরা অমুক অমুককে নিচ্ছি, কিন্তু বিএনপি নেয় নেই। কিন্তু আপনি চিঠি দিয়ে আপনি বুঝিয়ে দিয়েছেন আপনিও পদটাতে ঢোকা আপনার জন্য খুবই জরুরি এবং আপনি ওইটাতে ঢুকতে চাচ্ছেন কিংবা ওই মন্ত্রণালয়ে আপনার লোক রাখতে চাচ্ছেন। আপনি কি মনে করেন যে একবারও যে জামাতের বিরোধী মনোভাবের বা বিরোধী দলীয় পররাষ্ট্রনীতি বাস্তবায়নের জন্য বিএনপির জয় হয়েছে? এটা বিএনপি কেন করবে? জাস্ট এটা জামাতের আমিরের ক্ষমতার লোভের একটা নিদর্শন আমাদের সামনে এসেছে। এবং জামাত উপরে যে কথা বলে এবং ভেতরে যে তারা আরেক, যেমনটা তারা জুলাই সনদের সময় করেছিল, সারা রাত বলেছিল তারা সিগনেচার করবে না, সকালবেলা আমরা দেখলাম গিয়ে সিগনেচার করে ফেললো, একদম তাদের মোনাফেকি ওপেনলি মানুষের সামনে হাজির হয়ে গেল। ঠিক এখনো তাদের একই কাণ্ড দেখা যাচ্ছে। বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দফতর থেকে, যেই দফতরের নাম জামায়াতে ইসলামী বিরোধী দলীয় নেতার দফতর হিসেবে অভিহিত করছে, সেই দফতর থেকে এমন একটা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বরাবর, যে তা নিয়ে আলোচনা সমালোচনা এবং এক রকমের হাসি ঠাট্টা মশকরা তুঙ্গে উঠেছে। মানে জামায়াতে ইসলামীর আমিরের দফতর থেকে, বিরোধী দলীয় নেতার দফতর থেকে দেওয়া ওই চিঠিতে পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান, তাকে যেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয় মন্ত্রী পদমর্যাদায়, কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান। মানে এমন আজগুবি আবদারের ঠিক সাংবিধানিক ভিত্তি কি? এমনকি তারা যে জুলাই সনদ প্রণয়ন করেছেন, সেই জুলাই সনদেও এমন কোনো আবদারের সুযোগ কিন্তু রাখা হয়নি যেখান থেকে বিরোধী দলীয় নেতা এমন দাবি করে বসতে পারেন যে তার দলীয় যে উপদেষ্টারা তাদেরকে এখন মন্ত্রী পদমর্যাদায় মন্ত্রণালয়ে সরকারকে নিয়োগ দিতে হবে। মানে এই যে বারবার বলছি, তিনি বিরোধী দলীয় নেতার দফতর থেকে এই চিঠিটা পাঠিয়েছেন, সেটারও কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই, কারণ এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলীয় নেতা ঘোষণা করা হয় নাই। বিরোধী দলীয় নেতা কি করে ঘোষিত হবেন এটা কিন্তু সংবিধানে খুব পরিষ্কার করে লেখা আছে। সেখানে বলা হয়েছে সংসদের অধিবেশনে স্পিকার বিরোধী দলের যেই দলের সবচেয়ে বেশি আসন থাকবে সেই দলের নেতাকে বিরোধী দলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এখন বাংলাদেশে স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, প্রথম অধিবেশনটিও অনুষ্ঠিত হয়নি, কাজেই আনুষ্ঠানিকভাবে এখনই যে জামায়াতে ইসলামীর আমির নিজেকে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রচার করে জামায়াতে ইসলামীর ফেসবুক পোস্টে একের পর এক পোস্ট দিচ্ছেন তাই নয়, তিনি রীতিমতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিরোধী দলীয় নেতার দফতর থেকে চিঠি পাঠিয়ে দিয়েছেন। এখন জামায়াতে ইসলামী যখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এরকম একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে, তখন বলছে যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যেই উপদেষ্টাকে মন্ত্রী পদ দিতে ওই চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ করা হয়েছে, সেই ব্যক্তি অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান নাকি জামায়াতের আমিরকে অবহিত না করেই বিরোধী দলীয় নেতার দফতর থেকে ওরকম একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন। এখন বিরোধী দলীয় নেতার দফতর থেকে ওরকম একটা চিঠি বেরিয়ে যাওয়ার পর এতদিন কেটে গেছে যে জামায়াতে ইসলামী এখন বলছে যে মার্চের 2 তারিখে তারা ওই উপদেষ্টাকে রীতিমতো জামায়াতের আমিরের উপদেষ্টা পদ থেকে অপসারণও করেছে জামায়াতের আমিরকে না জানিয়ে চিঠি লেখার দায়ে। কিন্তু জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো পাল্টা চিঠি দেওয়া হয়নি, বরং জামায়াতের পক্ষ থেকে এখন বলা হচ্ছে তারা ওই উপদেষ্টার বদলে জামায়াতে ইসলামীর আমিরের উপদেষ্টা হিসেবে মীর আহমেদ বিন কাসেমকে জামায়াতে ইসলামীর আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিযুক্ত করেছেন। এখন দেখেন যে জামায়াতে ইসলামীর আমিরের তরফে চিঠি লেখা হলো খলিলুর রহমানকে, অথচ এই খলিলুর রহমানের অপসারণ এবং পদত্যাগ দাবি করে ফেলেছে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের সামনে এসে। এই 5 তারিখেই জামায়াতে ইসলামীর নায়েবে আমির সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার তারা সংবাদ সম্মেলন
করে বলেন যে উপদেষ্টা রিজওয়ানা হাসান, যিনি কিনা বলেছেন যে তিনি মেইনস্ট্রিম হতে দেন নাই বিভিন্ন দলকে নির্বাচনে, সেটা নিশ্চিত করেছেন, এর মাধ্যমে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হয়েছেন। আর জামায়াতে ইসলামী বলেন যে ওই উপদেষ্টা রিজওয়ানার সাথে সাথে ইউনূস সরকারের আরেক উপদেষ্টা এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকেও জিজ্ঞাসাবাদ করতে হবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে। কারণ খলিলুর রহমান, যার কিনা পদত্যাগ দাবি করছিল বিএনপি ইউনূস সরকারের আমলে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তিনি বিএনপিকে জিতিয়ে এনেছেন বলেই তার বিনিময়ে বিএনপি তাকে পররাষ্ট্র মন্ত্রিত্ব দিয়েছে। এমন অভিযোগ যেই পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এনে পদত্যাগ দাবি করে ফেলেছে জামায়াতে ইসলামীও, সেই খলিলুর রহমানকেই আবার জামায়াতে ইসলামীও চিঠি লিখেছে এবং চিঠি লিখে বলেছে মন্ত্রী পদমর্যাদায় তাদের একজন উপদেষ্টাকে যাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়, তাহলে নাকি আন্তর্জাতিক বিষয়গুলোতে বিরোধী দলের যে মনোভাব এবং পরামর্শ সেটা কার্যকরীভাবে সরকার কাজে লাগাতে পারবে। দেখেন, জামায়াতে ইসলামীর আমিরের কিন্তু এই যে একটা ঐক্যের সরকার গঠনের প্রস্তাব, সেটা কিন্তু তিনি নির্বাচনের আগেই পরিষ্কার করেছিলেন। মানে বিভিন্ন সভায় সমাবেশে সাক্ষাৎকারে তো বলছিলেনই যে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তারা ঐকমত্যের সরকার গঠন করবে, কিন্তু রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ডিসেম্বরের শেষে তিনি পরিষ্কারভাবে বলেন যে জামায়াতে ইসলামী একটা ঐক্যের সরকার গঠন করতে চায়, যেই ঐকমতের সরকার 5 বছরের জন্য একটা সরকারকে একটা স্থিতিশীলতা দেবে। এবং তিনি বলেন যে এর আগেও তো আমরা ঐকমত্যের সরকার করেছি। মানে তিনি 2001-এর 4 দলীয় জোট সরকারের দিকে ইঙ্গিত করে বলেন বিএনপি জামাত এর আগেও ঐক্যবদ্ধভাবে সরকার পরিচালনা করেছে, এখনো সেইভাবে পরিচালনা করতে চায়, এবং শুধুমাত্র যেই দল সবচেয়ে বেশি আসন পাবে সে দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। কাজেই প্রধানমন্ত্রী কে হবেন, বিএনপি জামায়াতের ঐক্যমত্যের সরকার গঠিত হলে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এই ইঙ্গিতও তিনি রয়টার্সের সঙ্গে ওই সাক্ষাৎকারে পরিষ্কার করেন। এরপর খালেদা জিয়ার মৃত্যুর পর জানুয়ারির 1 তারিখে যখন তিনি শোক প্রকাশ করতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন, ওই সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে তিনি সরাসরি বলেন যে তারা দীর্ঘ সময় ধরে কথা বলেছেন এবং নির্বাচনের পর সরকার গঠনের আগে আবারও আলোচনায় বসবেন তারা। এরপর সংবাদ মাধ্যমে ব্যাপক জল্পনা শুরু হয় যে তার মানে তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির, বিএনপির চেয়ারপারসন এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা দুজনেই কি একমত হয়েছেন যে তারা নির্বাচনের পর আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমত্যের সরকার বা বিএনপি জামাত জোট সরকার গঠন করতে যাচ্ছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অবশ্য সেটা পরিষ্কার করে দিয়েছিলেন নির্বাচনের আগেই। তিনি বলেন এটা কিভাবে হয়, তাহলে বিরোধী দলের ভূমিকায় থাকবে কে? এই যে দেখেন, জামায়াতে ইসলামী নির্বাচনের আগে, এমনকি নির্বাচন শেষ হওয়ার পরেও এখন সরকারের মন্ত্রিত্ব চাইছে, অথচ এই জামায়াতে ইসলামী কিন্তু জাতীয় পার্টি, যে দলটি কিনা 2014 সালের নির্বাচনে যখন বিএনপি জামাত কেউ অংশ নিল না এবং 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেল আওয়ামী লীগ আমলের নির্বাচনে, সেই নির্বাচন শেষে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল ঘোষণা করা হলো এবং সেই প্রধান বিরোধী দলের তিনজন সদস্যকে আওয়ামী লীগ তার মন্ত্রিসভায় স্থান দিল। সেটা একটা এমন বিদঘুটে ব্যবস্থা ছিল যে এরপর থেকে জাতীয় পার্টির নাম হয়ে গেল গৃহপালিত বিরোধী দল, এবং সেই গৃহপালিত বিরোধী দল হওয়ার কারণে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলো পুরো ইউনূস আমল জুড়ে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ক্রমাগতভাবে জাতীয় পার্টির উপরেও নিষেধাজ্ঞার দাবি তুলেছে এবং জাতীয় পার্টিকে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় সে দাবিতেও তারা সোচ্চার ছিল। অথচ সেই ব্যবস্থাতেই জামায়াতে ইসলামী নাকি আসতে চাইছিল নির্বাচনের আগে, এবং এখন বোঝা যাচ্ছে যে এই বিষয়টি নিয়ে তাদের দলের ভেতরে তারা এতটাই উদ্গ্রীব এবং আগ্রহী যে
এমন একটা চিঠি পৌঁছে গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত। জামায়াতে ইসলামীর আমির কিন্তু নির্বাচনের আগেও যে মন্ত্রিসভায় তাদের একটা অংশগ্রহণ থাকবে সে বিষয়ে খুবই কনফিডেন্ট, আত্মবিশ্বাসী ছিলেন। তার প্রমাণ হচ্ছে তিনি বিভিন্ন নির্বাচনী এলাকায় গিয়ে, যেমন ধরেন নাহিদ ইসলামের এলাকায় গিয়ে, মিয়া গোলাম পারওয়ারের এলাকায় গিয়ে, সৈয়দ মোহাম্মদ তাহেরের এলাকায় গিয়ে সরাসরি ঘোষণা দিয়ে এসেছেন যে এই এলাকা থেকে আপনারা একজন মন্ত্রী পেতে যাচ্ছেন। তখনও আলাপ উঠেছিল যে জামায়াতের আমির তার মানে সুস্পষ্টভাবে হয় নিশ্চিতভাবে ভাবছেন তারাই বিজয়ী হতে যাচ্ছেন, আর না হলে তিনি ভাবছেন তারা যদি বা পরাজিত হন তাহলেও বিএনপির সঙ্গে মিলে ঐকমত্যের সরকারে তাদের কাছেও অনেকগুলো মন্ত্রিত্ব আসতে যাচ্ছে। এখন জামায়াতে ইসলামী জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদে জামায়াতের কোনো সংসদ সদস্যকে মনোনয়ন দেবে না, সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে সৈয়দ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর নায়েবে আমির। তিনি সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেছেন যে এই ডেপুটি স্পিকার পদে একজন জামায়াতে ইসলামীর সদস্যকে মনোনয়ন দিতে বলে বিএনপি যে প্রস্তাব দিয়েছে সেটা তারা গ্রহণযোগ্য মনে করে না, কারণ বিএনপি পূর্ণাঙ্গভাবে জুলাই সনদ বাস্তবায়নে তাদের কোনো অঙ্গীকার দেখাচ্ছে না। অথচ সেই সরকারে জামায়াতে ইসলামী পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা নিয়োগ করতে চাইছে। একদিকে যখন জামায়াতে ইসলামী নির্বাচনটিকে এখনো অনিয়মের নির্বাচন, ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন বলছে এবং বলছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ওই নির্বাচনটিও অবৈধ হয়ে যাবে এবং এই সংসদকেও তারা তখন অবৈধ বলে মনে করবে, সেই সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির কিন্তু একেবারে 12 তারিখে ফলাফল প্রকাশিত হতে শুরু করে যখন বোঝা গেল সংখ্যাগরিষ্ঠতা পায়নি দলটি, তখন থেকেই তিনি উদ্গ্রীব হয়ে উঠেছেন। যখন তিনি নির্বাচনের পরপরই যখন তিনি এলাকার সড়ক পরিষ্কার করতে বের হন, তখন থেকেই জামায়াতে ইসলামী প্রচারণা শুরু করে যে সংসদের বিরোধী দলীয় নেতা এই কাজে অংশ নিচ্ছেন। সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবেই রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির শহীদ মিনারে গিয়ে 21শে ফেব্রুয়ারি বলেন তিনি ফুল দিতে এসেছেন। অথচ এখনো কোন রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে বিরোধী দলীয় নেতা হিসেবে কোনো ভূমিকা পালনের কিংবা কোনো পরিচিতি দেওয়ার সুযোগ জামায়াতে ইসলামীর আমিরের নাই, কারণ এখনো সংসদের স্পিকার তাকে জামায়াতে ইসলামীর আমিরকে বিরোধী দলীয় নেতা হিসেবে ঘোষণা করেন নাই। জামায়াতে ইসলামীর আমির পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি যে চিঠি পাঠিয়ে একজন মন্ত্রী নিয়োগের পরামর্শ দিলেন, সেই আবদারটা নানা কারণে যে আজগুবি, তার আরেকটা কারণ হচ্ছে জামায়াতে ইসলামীর আমির সম্ভবত ভাবছেন বা জামায়াতে ইসলামী ভাবছে যে বিরোধী দলের নেতা হিসেবে তিনি প্রায় একই রকম, মানে সরকার প্রধান বা সরকারি দলের নেতার মতোই একই পদমর্যাদায় অধিষ্ঠিত। অথচ বাংলাদেশের অর্ডার অফ প্রেসিডেন্স অনুযায়ী, মানে রাষ্ট্রীয় মর্যাদার যে মানক্রম নির্ধারণ করা আছে, সেখানে একজন বিরোধী দলীয় নেতা মন্ত্রী, চিফ হুইপ এবং ডেপুটি স্পিকারের পদমর্যাদায় অধিষ্ঠিত হন। কাজেই জামায়াতে ইসলামীর আমির নিজেকে বিরোধী দলীয় নেতা হিসেবে দাবি করেও যদি সরাসরি একজন মন্ত্রীকে চিঠি লেখেন যে তিনি যাতে আরেকজনকে মন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত করেন বা নিয়োগ দেন, এর কোনো মানে সাংবিধানিক বা আইনি ভিত্তি খুঁজে পাওয়া মুশকিল, কারণ বিরোধী দলীয় নেতার মন্ত্রী নিয়োগের পরামর্শ দেওয়ার কোনো অধিকার নাই এবং একজন মন্ত্রী সরাসরি আবার তার মন্ত্রণালয়ে আরেকজনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে দিতে পারেন না। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের অবশ্য তাদের সর্বশেষ সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপির মনে রাখা ভালো, তাদের সঙ্গে সব সময় একটা সুসম্পর্ক ছিল, কাজেই তারা যাতে সুসম্পর্কের ভিত্তিতে জামায়াতে ইসলামীর পরামর্শ নিয়ে তারপর সরকার পরিচালনার সকল ক্ষেত্রে সকল সিদ্ধান্ত নেয়, না হলে আগামীতে পরিস্থিতি ভালো হবে না, জামায়াতে ইসলামী আন্দোলন রাজপথে নিয়ে যাবে। জামায়াতে ইসলামী সম্ভবত 2024-এর আগস্টের পর থেকে যেহেতু একটা ভাগাভাগির সরকার চলছিল এবং তারপর এক রকমের ভাগাভাগির নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমেই তারেক রহমান সরকার গঠিত হয়েছে, কাজেই এখনো
এই যে তারেক রহমান সরকার বিএনপি একাই সকল ক্ষমতা ভোগ করছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান একাই একচ্ছত্রভাবে মন্ত্রী এবং সরকার গঠনের সকল অধিকার উপভোগ করলেন, সেটা সম্ভবত জামায়াতে ইসলামী এখনো মেনে নিতে পারছে না।